একদিকে পুরো আমেরিকা ধীরে ধীরে কোলাপস করছে। ব্ল্যাকআউট, সাইবার অ্যাটাক, প্লেন ক্র্যাশ, মিসাইল স্ট্রাইক। মানুষ জানেই না শত্রু কে, যুদ্ধ কোথায়, আর শেষটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কিন্তু এই চাওসের মাঝেও একটা ছোট্ট মেয়ের মাথায় ছিল শুধু একটাই জিনিস, ফ্রেন্ডসের লাস্ট এপিসোড। হ্যাঁ, পৃথিবী শেষ হয়ে যেতে পারে, কিন্তু সে শুধু ক্লোজার চাইছিল। কিন্তু বিশ্বাস করুন, এই সিমিংলি সিম্পল সিনটাই পুরো লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ডের সবচেয়ে ডিস্টার্বিং রহস্য। আজ আমরা জানবো এই এন্ডিং আসলে কি বোঝাতে চেয়েছে, আর কেন ডাইরেক্টর ইচ্ছে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো আমাদের থেকে লুকিয়ে রেখেছে। মুভি শুরু হয় অ্যামান্ডা এবং তার পরিবারকে দেখিয়ে। তার স্বামী ক্লে যখন ঘুম থেকে ওঠে, সে জানতে পারে তার স্ত্রী ঘুরতে যাওয়ার জন্য সমুদ্রের পাশে একটা ঘর বুক করেছে। অ্যামান্ডা ঘুরতে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। অ্যামান্ডার বিশ্বাস, তার 2 সন্তান যখন এই খবর জানতে পারবে, তারা খুব খুশি হয়ে যাবে। এরপর তারা গাড়ি করে পুরো পরিবার বেরিয়ে পড়ে। তারা যখন সেই বাড়িতে পৌঁছায় এবং ভিতরের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে যায়। এখানে প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো, এবং ড্রিঙ্ক করার জন্য আলাদা একটা আলমারি রয়েছে। বাড়ির সামনে একটা সুইমিং পুল আছে। অ্যামান্ডা পুরো বাড়িটা ঘুরে দেখে এবং তারপর সে কাছাকাছি একটা মার্কেটে চলে যায় তার দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায়, যাকে দেখতে অনেকটা তার স্বামীর মতোই, এবং সেও তার মতো গাড়িতে মালপত্র ওঠাচ্ছিল। এরপর সে বাড়িতে ফিরে পরিবার নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে চলে যায়। এখানে তারা দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। তারা সমুদ্র সৈকতের ওপর বিশ্রাম করতে থাকে। ঠিক কিছু সময় পর অ্যামান্ডার ছোট মেয়েটা, যার নাম রোজ, সে বলতে শুরু করে, আমার কেন জানি মনে হচ্ছে জাহাজটা সোজা আমাদের দিকে আসছে। প্রথমে তাদের বিশ্বাস হয় না, কারণ এই জাহাজ কিভাবে পুরো ডাঙায় চলে আসতে পারে। এবং কিছু সময় বাদে সেই জাহাজটা সত্যি সত্যি তাদের দিকে ধেয়ে আসে। তারা পালাতে শুরু করে এবং একটার সময় সেটা ডাঙায় উঠে পড়ে। তারা যখন এই ব্যাপারে গার্ডকে জিজ্ঞাসা করে, তখন তারা এটাই বলে, হয়তো কোনো ন্যাভিগেশন সিস্টেমের সমস্যা। বাড়ি ফিরলে তাদের সাথে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। অ্যামান্ডা লক্ষ্য করে তাদের সুইমিং পুলের সামনে 2টো হরিণ দাঁড়িয়ে আছে এবং তারা তাদের দিকে তাকিয়ে আছে। সে এই দৃশ্য ক্লেকেও দেখায়। রাত হলে অ্যামান্ডা এবং ক্লে কথা বলছিল। ঠিক তখনই তারা দরজার আওয়াজ শোনে এবং দরজা খুললেই দেখতে পায় 2 জন মানুষকে, যাদের মধ্যে একজনের নাম জর্জ এবং তার সাথে তার মেয়ে রুথ। জর্জ অ্যামান্ডাকে মনে করায় তার সাথে আগে কথা হয়েছিল। সে ইমেলে এই ঘর বুক করার জন্য তার সাথে কথা বলেছিল, কিন্তু অ্যামান্ডা মনে করতে পারে না। সে বলে, এই ঘরটা আমাদের এবং আমি হলাম সেই জর্জ যাকে আপনি ইমেল করেছিলেন। অ্যামান্ডা এবং ক্লে তাদেরকে ভেতরে ঢুকতে দেয় এবং তারপর জর্জ তাকে বলে সে ফোন করতে চেয়েছিল, কিন্তু নেটওয়ার্ক অফ থাকার কারণে সে ফোন করতে পারেনি। এবং অ্যামান্ডা লক্ষ্য করে সত্যিই তার ফোনের নেটওয়ার্ক নেই। এখন হঠাৎ মাঝরাতে তাদের এরকম চলে আসাতে অ্যামান্ডা মোটেও খুশি হয় না। প্রথমত ওপরের রুমে তাদের 2 ছেলে মেয়ে ঘুমাচ্ছে এবং নিচে তারা ঘুমোবে এটাই প্ল্যান করেছিল। কিন্তু তার মধ্যেই 2 জন অচেনা মানুষ, যাদেরকে তারা চেনে না এবং এটাও শিওর জানে না যে এই বাড়িটা তাদের। তাই অ্যামান্ডা খুব রেগে যায়। জর্জ তাদেরকে বলে তারা বাড়িতে যাচ্ছিল, কিন্তু তখনই ব্ল্যাক আউট হয়, তাই তারা এখানে রাত কাটাতে চলে এসছে। অ্যামান্ডা তখন উল্লেখ করে সে এখানে টাকা দিয়ে ঘুরতে এসছে, তাই এমনটা কি করে সম্ভব। তখন জর্জ তাকে বোঝায় যদি খুব বেশি দরকার হয় তবে সে তার টাকা ফেরত দিতেও রাজি আছে। এবং এমন কথা শুনতেই অ্যামান্ডা আরও রেগে যায়। তখন অ্যামান্ডা শান্ত গলায় তাকে বোঝায় সে এমন ঘরে থাকতে চায় না যেখানে অচেনা মানুষ থাকে। জর্জ বাধ্য হয়ে সে সেই আলমারির দিকে যায় যেখানে একাধিক অ্যালকোহল রাখা ছিল। সে তার পকেট থেকে চাবি বের করে এবং সেখান থেকে একটা ড্রয়ার খোলে যেখানে একটা বন্দুক এবং টাকা রাখা ছিল। সে টাকাটা উঠিয়ে ক্লেকে দিয়ে দেয় এবং বলে এখানে $1000 আছে, অর্থাৎ তারা যেই টাকা দিয়েছিল তার অর্ধেকটা সে ফিরিয়ে দিচ্ছে, শুধুমাত্র আজকের রাতটা তারা যেন তাদেরকে এখানে থাকতে দেয়। এরা 2 জন পার্সোনালি কথা বলার জন্য এখান থেকে অন্য ঘরে চলে যায়। ক্লে অ্যামান্ডাকে বোঝায় তারা 2 জন বাবা মেয়ে, তারা কখনো মিথ্যে বলতে পারে না, আর তাছাড়াও এটা তাদের বাড়ি, তাই তারা মাঝরাতেও আসতে পারে। অ্যামান্ডা বারবার একটা কথাই বলতে থাকে, অচেনা মানুষের সাথে একই ঘরে থাকা খুবই বিপজ্জনক এবং তার ভয় লাগছে। এরপর তারা 2 জন আবারও ফিরে আসে জর্জ আর রুথের কাছে। জর্জ একটা ড্রিঙ্ক তৈরি করছিল। অ্যামান্ডা জর্জকে জিজ্ঞাসা করে তার থাকার বাড়িটা কোথায়। তখন জর্জ সেই ঠিকানাটা বলে এবং এরপর জিজ্ঞাসা করে সে এই বাড়িটা কবে কিনেছে। তখন সে বলে 20 বছর আগে, এবং 5 বছর আগে সে এটা রেনোভেট করিয়েছে। কিন্তু ঠিক তখনই রুথ ঘরের টিভিটা অন করে। প্রথমে টিভি থেকে অদ্ভুত আওয়াজ হয় এবং তারপর নীল পর্দায় কিছু লেখা ভেসে ওঠে এবং একটি ভয়েসে তাদেরকে জানায় ব্ল্যাক আউটের সময় প্রত্যেকটা টিভি এবং প্রত্যেকটা রেডিও বন্ধ থাকবে। রুথ তাদেরকে বলে ব্ল্যাক আউট কোনো ছোটখাটো ব্যাপার না
এটা অনেক রকম কারণে হতে পারে, কোনো টেররিস্ট অ্যাটাক, কোনো বোম ব্লাস্ট। ক্লে তখন তাদেরকে বলে, আমার মতে তোমাদেরকে এখানে থেকে যাওয়াই উচিত। কাল সকালে হয়তো সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা যেতে পারবে। কিন্তু তখনই পাশের টেবিলটা নড়ে ওঠে এবং তারা চমকে যায়। ঘরে যেহেতু আর কোনো জায়গা নেই, তাই এই দুই বাবা মেয়ে এই বাড়ির বাংকারে চলে আসে রাত কাটানোর জন্য। রুথ তার বাবাকে বোঝায় তাদের উচিত তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়া। তখন জর্জ তাকে বলে এমনটা করা ঠিক হবে না, তাদের এমনভাবে বোঝাতে হবে যাতে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে রুথ তাকে জিজ্ঞাসা করে, তাহলে কি সবকিছু ঠিক হবে না? জর্জ আর কোনো রকম উত্তর দেয় না। এদিকে অ্যামান্ডা আরও একবার ক্লেকে বলে এই বাড়ির দেওয়ালে কোথাও তাদের ফটো নেই, কিন্তু তারা বলছে এই বাড়িটা তাদের, তাই তার মোটেও বিশ্বাস হচ্ছে না। সকালে ঘুম থেকে ওঠার পর অ্যামান্ডা যখন তার ফোনটা চেক করে, সে সেখানে কয়েকটা মেসেজ দেখতে পায় যেখানে ব্ল্যাকআউটের সম্বন্ধে কিছু লেখা ছিল। কিন্তু সে যখন এই মেসেজ ক্লেকে দেখায়, তখনই তার ফোন থেকে সেই মেসেজ গায়েব হয়ে যায়। অ্যামান্ডার টেনশন বাড়তে থাকে এবং সে টেনশনে ক্লের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এবং তখন গিয়ে ক্লে তাকে সান্ত্বনা দেয় এবং বোঝায় সে মার্কেটে যাবে এবং সেখানে নিউজ পেপার পেলে অবশ্যই নিয়ে আসবে এবং তারপর তারা জানতে পারবে আসলে শহরে কি হচ্ছে। রোজ ঘুম থেকে উঠেই সে যখন টিভি চালায়, সে দেখে টিভি চলছে না। সে তার বাবাকে এটা ঠিক করতে বলে, কিন্তু তার বাবা এটা ঠিক করতে পারে না। তাই সে রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সুইমিং পুলের কাছে গিয়ে বসে থাকে এবং তখনই সে দূরে দেখতে পায় সেই হরিণগুলো। রোজ ভালোভাবে দেখার জন্য তাদের কাছে চলে যায়। এদিকে রুথ দুঃস্বপ্ন দেখে হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। সে কিচেন রুমে যায় যেখানে অ্যামান্ডা বসেছিল। অ্যামান্ডা তাকে সেই মেসেজগুলোর কথা বলে এবং বলে সেই মেসেজে একজন হ্যাকারের কথা উল্লেখ ছিল, কিন্তু পরের মুহূর্তেই সব মেসেজ গায়েব হয়ে গেছে। রুথ তখন অ্যামান্ডাকে জিজ্ঞাসা করে নিউ ইয়র্কে পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে, কারণ তার মতে হ্যাকাররা যদি এই ব্ল্যাকআউটের পেছনে থেকে থাকে তবে তারা খুব সহজেই পাওয়ার প্ল্যান্টে ঢুকে ইলেকট্রিসিটি অফ করতে পারে। কিছুক্ষণ বাদে এখানে জর্জ আসে এবং সে প্ল্যান করে তার প্রতিবেশী হাক্সলেসকে জিজ্ঞাসা করবে আসলে শহরে কি হচ্ছে। কিন্তু যাওয়ার আগে অ্যামান্ডা তাকেও সেই মেসেজের কথা জানায় এবং সে এটাও বলে রুথ তাকে জানিয়েছে পাওয়ার প্ল্যান্টে হ্যাকার ঢুকে ইলেকট্রিসিটি বন্ধ করতে পারে। এবং তখন জর্জ তাদেরকে পরামর্শ দেয় এতে ভয় পাওয়ার কিছু নেই, এমনকি রুথ যেগুলো বলছে সেগুলো নাও হতে পারে এবং এটা অনেকটা লাভ ইউ বাগের মতো। অ্যামান্ডা তাকে জিজ্ঞাসা করে লাভ ইউ বাগটা আসলে কি জিনিস। জর্জ তাকে জানায় 2000 সালে মানুষ এমন ইমেল তাদের ফোনে পেত যেখানে ক্লিক করলে আই লাভ ইউ কথাটা ফোনে থাকা প্রত্যেকটা কন্ট্যাক্টের কাছে চলে যেত। এমনটা করে অনেকের বিজনেস লস হয়েছিল। রুথের মাথায় এখন নতুন চিন্তা চলে আসে। তার মা বর্তমানে একটা ফ্লাইটে রয়েছে এবং সে চিন্তায় থাকে সেই ফ্লাইটটা সুরক্ষিতভাবে ল্যান্ড করবে কিনা। একইভাবে জর্জ তার স্ত্রীকে বহুবার মেসেজ করেছে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সেই মেসেজ ডেলিভার হয়নি এবং সেও একই চিন্তায় পড়ে যায়। এরপর সে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে যখন বাড়িতে পৌঁছায় সে বাইরে প্রচুর এলোমেলোভাবে জিনিসপত্র পড়ে থাকতে দেখে। সে অনেক ভাবনা চিন্তা করার পর দরজাটা খোলে, কিন্তু ভেতরে সে কাউকে দেখতে পায় না। সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ ঘর থেকে বের হয় না। এদিকে ক্লে গাড়ি নিয়ে যখন মার্কেটে যাচ্ছিল, ঠিক তখনই সে মাঝ রাস্তায় এক মহিলাকে হাত নাড়িয়ে হেল্প চাইতে দেখে। সে গাড়িটা থামায়। মহিলার চোখে আতঙ্ক এবং সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল, যার কারণে সে কিছুই বুঝতে পারেনি। মহিলাটি চিৎকার করে যাচ্ছিল এবং ক্লে তাকে ফোন দেখায় এবং অনেক রকম ইশারা করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। সে বাধ্য হয়ে গাড়ির জানালা বন্ধ করে দেয় এবং পুনরায় গাড়িটা চালাতে শুরু করে দেয়। মহিলাটি আবারও চিৎকার করতে করতে দৌড়াতে থাকে তার গাড়ির সাথে সাথে এবং কিছু সময় বাদে ক্লে সামনে একটা বড় ড্রোন দেখতে পায়, যে ড্রোন থেকে লাল ধোঁয়ার মতো চারিদিকে ছড়ানো হচ্ছিল। সে ভয়ে গাড়িটা ঘুরিয়ে ফেলে এবং ড্রোনটা কাছে আসতেই সে বুঝতে পারে সেই লাল রঙের মতো সেগুলো হলো লাল লাল লিফলেট। আর গাড়ির মধ্যেও সেই লিফলেট অনেকগুলো পড়ে যায়। একই সময় জর্জ সেই বাড়িতে কাউকে খুঁজে না পেয়ে সে সেখান থেকে একটা টেলিফোন নেয় এবং তার মাধ্যমে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে এই চেষ্টাতেও ব্যর্থ হয়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে আসে এবং সেখানে দেখে একটি ঘড়ি। সে ঘড়িটা তোলে এবং বালির নিচ থেকে বেরিয়ে আসে একটা কাটা হাত, যার মধ্যে এই ঘড়িটা লাগানো ছিল। সে আতঙ্কে পড়ে যায় এবং তার পরের মুহূর্তেই সে কাটা হাতের বাকি বডিটাও সে খুঁজে পায় এবং তখন গিয়ে সে লক্ষ্য করে শুধু এখানে একটা বডি নয়, বরং চারপাশে অনেক মৃতদেহ পড়ে রয়েছে। অন্যদিকে রোজ তার দাদার সাথে জঙ্গলের ভেতরে চলে যায় সেই হরিণগুলোকে ভালোভাবে দেখার জন্য। তারা সেখানে একটা বেসমেন্ট খুঁজে পায় এবং একইভাবে দেখতে পায় সেই ঘরের ভেতরের জানালা দিয়ে সে যেই রুমে থাকে সেই রুমটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। এদিকে জর্জ যখন সমুদ্রের কাছে এগিয়ে যায় এবং সে কি হয়েছে সেটা ভালোভাবে দেখার চেষ্টা করে, তখনই সে দেখতে পায় আকাশ থেকে একটা প্লেন উড়ে আসছে
এবং অদ্ভুতভাবে সেটা ক্রমশ নিচে নামছে। সে না চাইতেও পিছনের দিকে পালাতে শুরু করে এবং একটা দুঃস্বপ্নের মতো সেই প্লেনটা সোজা সমুদ্র সৈকতে আছড়ে পড়ে এবং এতে সমুদ্রের জল সামনে থাকা বাড়ির জানালাগুলো ভেঙে দেয়। প্রথমত ক্লের সাথে সেই ড্রোনের ঘটনা, দ্বিতীয়ত জর্জের সাথে প্লেন দুর্ঘটনা এবং তৃতীয় হলো রোজ এবং তার দাদার সাথে সেই হরিণগুলোর ঘটনা, সব একই সাথে হতে থাকে। এরপর জর্জ ভেজার শরীর নিয়ে বাড়িতে ফেরে, কিন্তু তার সাথে কি ঘটেছে সেটা সে বাকিদের সাথে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে না, কারণ এমন ঘটনা মানুষ স্বপ্নে দেখে থাকে এবং সেটাই তার সাথে বাস্তবে ঘটেছে। সে অ্যামান্ডাকে বলে এই ঘটনা ঘটার আগে বুঝতে পেরেছিল এমন কিছু ঘটবে। অ্যামান্ডা যখন এটা ভালোভাবে বোঝাতে বলে তখন সে বলে এই দুনিয়াটা একটা প্যাটার্নে চলে এবং সেই প্যাটার্নটা সে ভালোভাবে লক্ষ্য করলে সেই ফিউচারও দেখতে পারবে। একইভাবে সে জানায় সে তার প্রতিবেশীর কাছে গিয়েছিল, সে বাড়িতে ছিল না এবং তার কাছে যেই স্যাটেলাইট ফোনটা ছিল সেটাই তার দরকার ছিল। সে সেটা বাড়ি থেকে খুঁজে বের করে এবং তার মধ্যে ফুল চার্জ ছিল, তবুও সেটা কাজ হচ্ছিল না। সে লক্ষ্য করেছিল আকাশ পরিষ্কার ছিল এবং এর মানে এটাই সেই স্যাটেলাইটে কাজ হচ্ছিল না এবং সে এটাও জানে স্যাটেলাইটগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড। তার বিশ্বাস কোনো হ্যাকার সেই স্যাটেলাইট হ্যাক করে ফেলেছে। অ্যামান্ডা যখন তার কথায় কোনো গুরুত্ব দেয় না তখন সে তাকে বলে সে একটা প্লেনকে আকাশ থেকে সোজা সমুদ্রের মধ্যে আছড়ে পড়তে দেখেছে এবং সবচেয়ে অবাক করার বিষয় যেটা সে দেখেছে তার কিছু আগেও এমন প্লেন অনেকগুলো আছড়ে পড়েছিল এবং সেই চিহ্নগুলো সে দেখে এসছে। কিন্তু তখনই তাদের কথাবার্তার মধ্যে বাধা পড়ে। তারা শুনতে পায় এক অদ্ভুত আওয়াজ, যে আওয়াজ এতটাই তীক্ষ্ণ তাদেরকে কান চেপে ধরতে হয়। ঘরের জানালাগুলো ভেঙে যায় এবং জঙ্গলে থাকা সেই দুই ভাই বোন কান চেপে ধরে। অ্যামান্ডা এসব কিছু সহ্য করতে না পেরে সে কান চেপে ঘর থেকে বেরিয়ে যায় এবং শুধু জঙ্গল বরাবর দৌড়াতে শুরু করে এবং একটা সময় দেখা হয় তার দুই সন্তানের সাথে। এরপর আওয়াজ থামে, তারা আবারও বাড়িতে ফেরে। এখনো পর্যন্ত যা যা ঘটেছে তারা এই ঘটনাগুলোর সাথে একে অপরের কানেক্ট করতে পারে না এবং এটাই কারণ তারা বুঝতে পারে না আসলে এগুলো কি কারণে ঘটছে। অ্যামান্ডা জর্জকে জিজ্ঞাসা করে তাহলে এই আওয়াজের কারণটা কি, কারণ সে সবকিছুর পিছনের কারণ ভালোভাবে জানে। জর্জ প্ল্যান করে ক্লে বাড়িতে ফিরে আসলে সে কি জানতে পারলো সেটা জানার পর তারপর তারা ডিসিশন নেবে কি করবে এবং এদের মধ্যে আস্তে আস্তে ঝগড়া শুরু হয়ে যায়। প্রথমত রুতের মতে এটা পাওয়ার প্ল্যান্টের কারণে হচ্ছে, কারণ এমন ঘটনা 3 মাইল আইল্যান্ডে ঘটেছিল। এর কিছুক্ষণ বাদে ক্লে বাড়ি ফিরে আসে এবং সে তাদেরকে সেই ড্রোনের সম্বন্ধে জানায় এবং একইভাবে সেই ড্রোন থেকে বের হওয়া লিফলেটগুলোর মধ্যে সে একটা বাড়িতে নিয়ে এসছে এবং সেই লিফলেটটা তাদেরকে দেখায়। এই লিফলেটের যে ভাষা ছিল সেই ভাষা তারা বুঝতে পারে না এবং তখন আর্চি সেখানে আসে এবং সে বলে এই লিফলেটে লেখা আছে আমেরিকার মৃত্যু। যদিও সেও এই ভাষা পড়তে পারে না, কিন্তু এমনই লেখা তার গেমের মধ্যে ছিল, যার অর্থ ছিল আমেরিকার মৃত্যু। ক্লে এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, সে তার ফ্যামিলি এবং ব্যাগপত্র নিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ে। জর্জ তাকে বোঝায় এখন শহরের বাইরে যাওয়া মোটেও ভালো ডিসিশন হবে না এবং তখন অ্যামান্ডা বলে সে তার বোনের বাড়িতে যাবে, যেটা নিউ জার্সিতে অবস্থিত। জর্জ আরও একবার বোঝায় নিউ জার্সিতে যেতে হলেও তাদেরকে শহরের মধ্যে দিয়ে যেতে হবে, আর এখন বাড়ি ছেড়ে বাইরে যাওয়া মানেই বিপদ। কিন্তু তারা তাদের কথা শোনে না, তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রোজ যখন এই প্লেন দুর্ঘটনার কথা জানতে পারে তখন সে চিন্তায় পড়ে যায় তার মাকে নিয়ে। সে তার বাবাকে বারবার জিজ্ঞাসা করে এটা কি সেই প্লেনটা যেই প্লেনে তার মা ছিল। জর্জ তাকে বোঝায় তার মায়ের প্লেন এখান থেকে যায়নি, বরং তার রুট সম্পূর্ণ আলাদা ছিল, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এদিকে ক্লে গাড়ি নিয়ে যখন রাস্তার মাঝে পৌঁছায় তখন সামনে সে একাধিক গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা বুঝে উঠতে পারে না যে এই রাস্তা সবসময় ফাঁকা থাকে, সেই রাস্তায় এত গাড়ি কিভাবে দাঁড়িয়ে আছে। সবার প্রথমে অ্যামান্ডা গাড়ি থেকে নেমে সামনের গাড়িগুলোতে কি রয়েছে এবং কারা রয়েছে সেটা দেখতে চলে যায়। সে একটা জিনিস লক্ষ্য করে, প্রত্যেকটা গাড়ি শুধুমাত্র দাঁড়িয়ে নেই, বরং তারা অ্যাক্সিডেন্ট করেছে একে অপরের সাথে। সে যখন ভিতরে তাকায় তখন সে দেখতে পায় সেখানে লেখা আছে সেলফ ড্রাইভিং সেফটি ফিচার্স, অর্থাৎ এই গাড়িগুলো কোনো চালক নেই, বরং এই গাড়িগুলো একা একাই চলতে পারে। সে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ে এবং ক্লেকে বলে সে যেন গাড়ি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়, কারণ এই গাড়ির কোনো চালক নেই এবং একা একা চলছে। এবং তেমনটাই ঘটে যেমনটা তারা ভেবেছিল। তারা গাড়ি ঘোরানোর মধ্যেই অনেকগুলো গাড়ি তাদের দিকে ছুটে আসে। তারা কোনো মতে বাঁচে এবং সেগুলো সোজা সেই গাড়িগুলোর দিকে ধাক্কা মারে এবং একইভাবে সেখানে বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে এবং একটা সময় সেই রাস্তায় কয়েকশো গাড়ি জমে যায় এবং এই ফ্যামিলি কিছু সময় বাদে আবারও তাদের সেই বুকিং করা ঘরগুলো, যেটা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত, সেখানে চলে যায়। এবার জর্জ দরজা খোলে। এখন এই দুই ফ্যামিলি এই নিয়ে চিন্তায় থাকে যে এরপরে তারা কি অদ্ভুত জিনিস দেখতে চলেছে।
অ্যামান্ডা মনে করে যদি এটা টেররিস্ট অ্যাটাক হয় তবে আশেপাশে আর্মি বোম শেল্টার অবশ্যই বানিয়েছে, তাই তাদের উচিত সেখানেই চলে যাওয়া। জর্জ এতক্ষণ কনফিডেন্টের সাথে কথা বলছিল কিভাবে এই দুনিয়াটা চলে এবং কিভাবে সে ভবিষ্যৎ দেখতে পারে। তার কনফিডেন্টও আস্তে আস্তে লো হয়ে যায়। এখন সেও এই ঘটনাগুলোর একে অপরের সাথে কানেক্ট করতে পারে না। সে অ্যামান্ডার সাথে সবকিছু শেয়ার করে এবং ঘুরে ফিরে অ্যামান্ডা আবার তাকে সন্দেহ করতে শুরু করে দেয়। সে তাকে আবারও জিজ্ঞেস করে, সে যেন সত্যি করে বলে দেয় সে এখানে কি করতে এসছে। জর্জ তাকে আগের দিনের একটা ঘটনার কথা বলে। সে বলে সিম্ফনি যাওয়ার আগে তার বন্ধু তাকে একবার কল করে এবং এই কলটা আগের মতো সে অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই করেছিল এবং সে কিছু টাকা পয়সার লেনদেনের কথা বলছিল, যেই টাকা সে কোথাও পাঠাতে চায়। এবং অবাক করার বিষয়, সেই অ্যামাউন্ট কোনো ছোট ছিল না, বরং অনেক বড় অ্যামাউন্ট ছিল। এবং তখন সে মজা করে একটা কথা বলেছিল, যে কথাতে সে হাসেনি। আর এটাই তার কাছে অদ্ভুত ব্যাপার। সে যতবার তার বন্ধুর সাথে মজা করত সে হাসত, কিন্তু শেষবার সে হাসেনি। এবং যাওয়ার আগে সেই বন্ধু তাকে বলে গেছে সে যেন তার খেয়াল রাখে। আর এখান থেকেই তার মনে সন্দেহ তৈরি হয় এবং সে তার গোপন কথাটাও অ্যামান্ডাকে বলে। সে বলে এটা এমন একটা জিনিস যার উপর কারো কন্ট্রোল নেই এবং যারা শক্তিশালী মানুষ তারা এই ঘটনা আগের থেকেই বুঝতে পারে যে কখন কি হবে এবং এরপরে কি হতে চলেছে, কিন্তু এর ওপর কারো কন্ট্রোল নেই। এখন এই সব কিছু শোনার পর অ্যামান্ডা তার মাইন্ড চেঞ্জ করে ফেলে। সে তাকে বন্ধু বানাবে ভেবেছিল, কিন্তু এখন সে তার সাথে বন্ধুত্ব করতে চায় না। রোজ প্রতিদিন টিভিতে যে প্রোগ্রামটা দেখত, এই ব্ল্যাক আউটের কারণে সে সেই প্রোগ্রামটা দেখতে পারছে না। আর এটাই কারণ তারও মন খারাপ। ক্লে রুথকে জানায় তার সাথে আজ কি ঘটেছিল। সে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল, একটা ড্রোন দেখেছে এবং তারপর সে একটা মহিলাকে দেখেছে যে তার কাছে হেল্প চাইছিল, কিন্তু সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল, যার কারণে সে তার কথা বুঝতে পারেনি। এখন তাদের মধ্যে এই কথাবার্তা চলছিল, ঠিক তখনই তাদের সামনে একটা অদ্ভুত জিনিস ঘটে যায়। তাদের সামনে থাকা সুইমিং পুলে দেখে ফ্লেমিঙ্গোস পাখি এবং অবাক করার বিষয়, এই সময় এই জায়গায় এই ধরনের পাখি দেখা যায় না। জর্জ আর অ্যামান্ডা সময় কাটানোর জন্য এই ঘরে থাকা লাইব্রেরিতে চলে যায়। সেখান থেকে সে একটা রেকর্ড প্লে করে এবং এরা সেই গানে ডান্স করতে শুরু করে দেয়। বেশ কিছু সময় পর সেই তীক্ষ্ণ আওয়াজ আবার শুরু হয়ে যায়। প্রত্যেকে কান চেপে ধরে। বাড়ির লাইটগুলো এই আওয়াজে ভেঙে যায়, জানালা ফেটে যায় এবং টিভির ডিসপ্লেতেও ফাটল দেখা দেয়। রাত হলে এরা যখন বিছানায় শুয়ে পড়ে তখন রোজ তার মাকে একটা গল্প শোনায়, যে গল্পটা সে সেই এপিসোডে দেখেছে যেটা টিভিতে সে প্রতিদিন দেখে থাকে। এক ব্যক্তি যে নদীর পাশে বসবাস করত, সে একদিন রেডিওতে একটা খবর শুনতে পায় যে শহরে বন্যা হবে, তাই নদীর পাশে যারা বসবাস করে তাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে। কিন্তু সেই ব্যক্তি সেখানেই থেকে যায়, সে কোথাও যায় না, কারণ তার বিশ্বাস ছিল সে প্রতিদিন প্রে করে এবং একদিন গড তাকে অবশ্যই বাঁচাতে আসবে। এবং একদিন এমন আসে সত্যি সত্যি বন্যা হয় এবং সেই বিপদে পড়ে যায়। এবং তখন তার পাশ দিয়ে একজন ব্যক্তি নৌকা নিয়ে যাচ্ছিল। সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু সেই ব্যক্তি তার সাহায্য নেয় না। এরপর একটা হেলিকপ্টার আসে যে উপর থেকে দড়ি ফেলে তাকে সাহায্য করার জন্য, কিন্তু তবুও সে তার সাহায্য নেয় না। এবং তখন গিয়ে নদীর জল বেড়ে যায় এবং সেই ব্যক্তি সেখানেই ডুবে মরে যায়। সে যখন স্বর্গে পৌঁছায় সে গডকে প্রশ্ন করে সে কেন তাকে সাহায্য করতে আসেনি। সে প্রতিদিন প্রে করত এবং তার বিশ্বাস ছিল সে অবশ্যই তাকে সাহায্য করতে আসবে। তখন এর উত্তরে গড তাকে জানায় সে তাকে সাহায্য করার জন্য 3 বার চেষ্টা করেছিল। প্রথমটা হলো রেডিওতে খবর পাঠিয়েছিল, দ্বিতীয়টা হলো সেই নৌকা এবং তৃতীয় হলো সেই হেলিকপ্টার, কিন্তু সে সেই সাহায্য নেয়নি। এই সব কিছু বলার পর রোজ তার মাকে বলে সে আর বেশিক্ষণ অপেক্ষা করতে চায় না, সে একটা কিছু করতে চায়। একই সময় রুথ তার বাবার কাছে অভিযোগ করে যে এই পরিবার এখানে তাদের সাথে রয়েছে, সেই পরিবার আর্চি নামের ছেলেটি মোটেও ভালো নয়। সে তার ছবি তুলেছিল যখন সে স্নান করছিল। একইভাবে সেই ছোট্ট মেয়েটিও পাগল, সে সবসময় জঙ্গলে কিছু না কিছু দেখতেই থাকে। এখন এই বাড়িতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা এবং প্রত্যেকে একে অপরকে জানিয়ে ফেলেছে, কিন্তু কেউ কারো সমাধান করতে পারছে না। এমনকি তারা কেউ জানেও না এর সমাধান কিভাবে হবে। সকাল হতেই আরও একটা অদ্ভুত জিনিস ঘটে যায়। আর্চি নামের ছেলেটির মুখের দাঁত খুব নরম হয়ে যায় এবং সেগুলো টান দিতেই খুলে আসে এবং আস্তে আস্তে প্রায় অর্ধেক দাঁত খুলে ফেলে। এখন সমস্যা হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেটাও সম্ভব নয়, কারণ রাস্তা পুরো জ্যাম এবং সব জায়গায় ব্ল্যাকআউট, তাই কোনো কিছু আর খোলা নেই। তখন গিয়ে জর্জ তাদেরকে পরামর্শ দেয় আমাদের উচিত আমার কন্ট্রাক্টরসের বাড়িতে যাওয়া এবং তার বাড়িতে সবসময় প্রয়োজনীয় এবং দরকার জিনিসগুলো থাকে। আর এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে অ্যামান্ডা মার্কেটে কেনাকাটি করতে দেখেছিল। এদিকে আরও একটা সমস্যা দেখা দেয়, আর সেটা হলো সকাল থেকে রোজকে তারা আর খুঁজে পাচ্ছে না। ক্লে ঘরের প্রতিটা জায়গা খুঁজে এসছে, কিন্তু সে তাকে খুঁজে পায়নি।
এবং এইসবের মধ্যে আর্চির শরীর আরও অসুস্থ হয়ে যায় এবং জর্জ তাকে তার কন্ট্রাক্টর বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে তার মেয়েকে ফোনের টাইমার সেট করতে বলে এবং তাকে বিশ্বাস রাখতে বলে সে অবশ্যই এই টাইমার সেট করার মধ্যেই ফিরে আসবে। এরপর অ্যামান্ডা এবং রুথ জঙ্গলের মধ্যে রোজকে খুঁজতে বেরিয়ে পড়ে। অ্যামান্ডার তার মেয়ের বলা আগের দিন রাতের শেষ কথাটা মনে পড়ে। সে বলেছিল অনেক সে অপেক্ষা করেছে, এবার সে কিছু একটা করতে চায়। একইভাবে রুথ চিন্তায় থাকে তার মাকে নিয়ে। সে অ্যামান্ডাকে বলে তার মা একটা ফ্লাইটে ছিল এবং এখন হয়তো সে সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই সে অ্যামান্ডাকে জিজ্ঞাসা করে সে সবসময় কেন রেগে থাকে, এমনটা করে সে কি লাভ পায়। তখন গিয়ে অ্যামান্ডা বলে তার কাজই হলো মানুষকে মিথ্যে বলা এবং মিথ্যে বলে সে সেই সব জিনিসগুলো বিক্রি করে যেগুলো আসলে কখনোই তারা চায় না। কিন্তু এই কাজ করতে করতে সে মানুষের আসল রূপ দেখে ফেলেছে। আর এটাই কারণ সে সবসময় রেগে থাকে। তাই মানুষ মনে করে সে রাগে, কিন্তু সে আসলে মানুষকে হেল্প করতে চায়। এই কথাবার্তার মাঝে হঠাৎই বাইরে তারা হরিণের দৌড়ানোর আওয়াজ শুনতে পায়। অন্যদিকে জর্জ আর ক্লে আর্চিকে নিয়ে সেই কন্ট্রাক্টরের বাড়িতে চলে যায়। এই ব্যক্তির নাম হলো ড্যানি। তারা দরজায় আওয়াজ করতেই সে বেরিয়ে আসে এবং ড্যানি প্রথমেই তাদেরকে বলে তারা যেন তার দরজা থেকে দূরে গিয়ে দাঁড়ায়। এরপর ড্যানি হাতে একটা শটগান নিয়ে বাইরে বের হয়। বন্দুক দেখে তারা ভয় পেয়ে যায় এবং ক্লে তার পরিচয় দেয়। এর উত্তরে ড্যানি তাদেরকে বলে তারা খুব ভাগ্যবান, তারা এখনো ঠিকঠাক রয়েছে, কারণ শহরের মানুষ মোটেও তাদের মতো সুরক্ষিত নেই। ক্লে যখন ড্যানিকে তার ছেলের এই খারাপ অবস্থার কথা বলে তখন ড্যানি জানায় এটা নতুন কিছু নয়, কিছুদিন আগে ঠিক একই জিনিস কিউবাতে ঘটেছিল। তারা সেটাকে মাইক্রোওয়েভ ওয়েপেন্স বলেছিল, যেখান থেকে একটা রেডিয়েশন বের হয় এবং আওয়াজের সাহায্যে সেটা ছড়িয়ে থাকে এবং সেখানেও কিছু মানুষের দাঁত পড়ে গিয়েছিল। ড্যানি আরও বলে এখনও পর্যন্ত এই ব্যাপারে কেউ সম্পূর্ণ খবর জানে না। তার অনুমান এটা একটা যুদ্ধ অথবা যুদ্ধের প্রস্তুতি। সে এটুকুই জানায় এমন পরিস্থিতিতে বাড়ি থাকাই সবচেয়ে বেটার এবং সাথে প্রে করাটাই বেটার অপশান। জর্জ তাকে বোঝায় আর্চি যেমন অবস্থায় সেটা প্রেতে কাজ হবে না, বরং ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এই সব কিছু শোনার পরও ড্যানি তাদেরকে হেল্প করতে চায় না। তখন ক্লে তাকে টাকার অফার করে, কিন্তু জর্জ তাকে জানায় সে যদি হেল্প না করে তবে তারা কোথাও যাবে না, এখানেই থাকবে। এবং তখন ড্যানি তার দিকে বন্দুক ধরে। জর্জও তার দিকে বন্দুক তুলে ধরে। একই সময় অ্যামান্ডা বাইরে বেরিয়ে একাধিক হরিণকে দেখতে পায় এবং সে ভয়ে চিৎকার করতে শুরু করে দেয়। অন্যদিকে ক্লে বুঝতে পারে পরিস্থিতি এবার মৃত্যুর দিকে এগোচ্ছে। তাদের দুজনের কেউই বন্দুক নামাতে চায় না এবং তখন সে কাঁদতে শুরু করে দেয়। সে ড্যানিকে বলে তার ছেলে খুবই অসুস্থ, তাই সে যেন তার ট্রিটমেন্ট করে। ড্যানির মন অবশেষে নরম হয় এবং সে টাকার বিনিময়ে তাদেরকে মেডিসিন দিয়ে দেয় এবং সব শেষে সে এটা বলে শহরে যা যা ঘটেছে এর পেছনে কোরিয়ানদের হাত রয়েছে। কিন্তু ক্লের এটা বিশ্বাস হয় না। তখন গিয়ে সে তার লিফলেটটা দেখায় যার মধ্যে লেখা ছিল আমেরিকার মৃত্যু। তাই তার মতে এটা ইরানের কাজ এবং তারাই কোনো সাইবার অ্যাটাক করেছে। কিন্তু ড্যানি হাসতে শুরু করে দেয়। সে বলে এই ব্ল্যাক আউট হওয়ার আগে তার বন্ধু এমন কাগজ পেয়েছিল যার মধ্যে কোরিয়ান লেখা ছিল, আর তাছাড়াও সে 4 বার ইরাকে গিয়ে ঘুরে এসছে। তাই এইসব যদি তাদের কাজ হতো তবে সে বুঝতে পারত। এদিকে অ্যামান্ডা এবং রুথ অনেক চিৎকার চেঁচামেচি করার পর সেই হরিণগুলোকে তাড়াতে সক্ষম হয়। রুথ বলে আগের দিন সে ফ্লেমিঙ্গোস পাখি তাদের সেই সুইমিং পুলে দেখেছে এবং এখন আবার হরিণ দেখতে পাচ্ছে, আবার অনেক পরিমাণে। তাই কিছু তো একটা হচ্ছে যেটা তারা বুঝতে পারছে না। এরা দুজন অনেকক্ষণ ধরে জঙ্গলে রয়েছে, তাই রুথ অ্যামান্ডাকে পরামর্শ দেয় তাদের উচিত এখন আবারও ফিরে যাওয়া। কিন্তু অ্যামান্ডা বলে সে রোজকে খুঁজে না পেয়ে সে বাড়িতে যাবে না। এদিকে জর্জ এবং ক্লে খুব চিন্তায় পড়ে যায় শুধুমাত্র ড্যানির কথা শুনে। জর্জ ক্লেকে বলে যদি কোনো দেশের সাথে যুদ্ধ হতো তবে এতটা চিন্তা হতো না এবং তারা বর্তমানে যেই পরিস্থিতিতে রয়েছে এটা তার চেয়েও ভয়ানক। সে বলে এমন 3টে সাধারণ প্ল্যান আছে যেটা যে কোনো সরকারকে খুব সহজেই ধ্বংস করতে পারে। প্রথমটা হলো আইসোলেশন। যেই সরকারকে ধ্বংস করতে চায় তাদের কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ বন্ধ করে দাও। দ্বিতীয় প্ল্যান হলো সিঙ্ক্রোনাইজ চাওস, অর্থাৎ সেই সরকারকে গোপন তথ্য এবং ভুল ইনফরমেশন দিয়ে এতটাই ভয় তৈরি করো যাতে তারা যুদ্ধ করতে ভুলে যায় এবং এতে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষ মানুষের বিরুদ্ধে চলে যাবে। এবং এই সব কিছু যদি সম্পূর্ণ সফল হয় তবে তৃতীয় প্ল্যান পূর্বের দুটো প্ল্যানের ফলাফল দিয়ে অটোমেটিকভাবে তৈরি হবে, যার অর্থ হলো সিভিল ওয়ার। অন্যদিকে জঙ্গলে তারা দুজন হঠাৎ দূরের শহরের মধ্যে একটা বিস্ফোরণ দেখতে পায় এবং দেখতে পায় আকাশে ফাইটার জেট উঠছে এবং তারা কিছুক্ষণ বাদে আরও একটা বিস্ফোরণ হয়। কিন্তু এইসবের মধ্যে আমরা রোজকে দেখতে পাই একটা বাংকারের মধ্যে, যেখানে সে খাবার খাচ্ছিল। সে হঠাৎই টিভিটা অন করে এবং সেখানে লেখা ভেসে ওঠে
জানতে পারে হোয়াইট হাউসে আর্মিরা ঘিরে ফেলেছে এবং বাইরে রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে লক্ষ্য করে এই ঘরে সবকিছু আছে, খাবার থেকে শুরু করে তার প্রিয় এপিসোড দেখার জন্য ডিভিডি প্লেয়ারও এখানে রয়েছে। সে সেখান থেকে একটা এপিসোড প্লে করে এবং তারপর সেটা দেখতে শুরু করে দেয়, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভির শেষে আমরা দেখি অ্যামান্ডা, ক্লে, জর্জ, রুথ সবাই চাউসের মধ্যে সার্ভাইভ করার চেষ্টা করছে। রোজ, সেই ছোট্ট মেয়েটি, একা একা সেই লাক্সারি বাংকারে ঢুকে পড়ে এবং সেখানে সে ফাইনালি একটা ডিভিডি পায়, ফ্রেন্ডস দ্য লাস্ট এপিসোড, আর সেটাই সে বসে দেখতে শুরু করে দেয়। এর মানে কি? পৃথিবী ভেঙে পড়ছে, কিন্তু রোজ তার নিজের ছোট্ট অবসেশনটা ফুলফিল করলো। সে শুধু ফ্রেন্ডসের এন্ডিংটা দেখতে চেয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এন্ডিংয়ের আসল মিনিংটা কি? রোজ পুরো মুভি জুড়ে একটা জিনিস নিয়েই আপসেট ছিল, আমি ফ্রেন্ডসের এন্ডিংটা দেখতে পারলাম না। যখন চারিদিকে ব্ল্যাকআউট, ইন্টারনেট ডেড, প্লেন ক্র্যাশ, হরিণগুলোর সেই অদ্ভুত আচরণ, মিসাইল স্ট্রাইক, সিভিল কোল্যাপস, তখনও রোজের মাইন্ড একটা ফ্যামিলিয়ার কমফোর্ট খুঁজছে। অর্থাৎ মানুষ যখন ভয়, আনসার্টিনিটি, কোল্যাপসের মধ্যে পড়ে, তখন আমরা অনেক সময় সত্যটাকে ভুলে গিয়ে কমফোর্টটাকে বেছে নিই। রোজ যে বাড়িটায় ঢোকে সেটা আসলে একটা সার্ভাইভাল শেল্টার। ওখানে আছে খাবার, জল, পাওয়ার, মেডিসিন, এন্টারটেনমেন্ট, সিকিউরিটি। কিন্তু সে সেখানে ঢুকে সার্ভাইভাল প্ল্যান ইউজ না করে সরাসরি টিভি অন করে ফ্রেন্ডস দেখতে বসে যায়। কিন্তু মুভিতে অনেক প্রশ্ন থেকে যায়। কে অ্যাটাক করলো? এটা সাইবার ওয়ার, নিউক্লিয়ার স্ট্রাইক, সিভিল ওয়ার, ফরেন ইনভেশন, নাকি গভর্নমেন্ট কোল্যাপস? ডাইরেক্টর ইচ্ছে করেই এক্স্যাক্ট অ্যান্সার দেয়নি, কারণ মুভির পয়েন্ট অ্যাটাক কে করলো এটা নয়, বরং মুভির পয়েন্ট আধুনিক সোসাইটি এত ফ্রেজাইল আর মানুষ এত ডিপেন্ডেন্ট সিস্টেমের ওপর যে একটু কোঅর্ডিনেটেড ডিসরাপশন হলে সব ভেঙে পড়তে পারে। শেষের দিকে জর্জ যেই ব্যাখ্যাটা দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট। একটা দেশের ধ্বংস হওয়ার 3টে ফর্মুলা: আইসোলেশন, সিঙ্ক্রোনাইজ চাওস এবং সিভিল ওয়ার। অর্থাৎ এনিমি বাইরে থেকে অ্যাটাক করলেও শেষ ধ্বংসটা মানুষ নিজেরাই করে। এটাই মুভির সবচেয়ে ডার্কেস্ট মেসেজ। এর বাইরেও মুভিতে সেই হরিণগুলোর অদ্ভুত আচরণ দেখানো হয়েছে, কিন্তু এর কোনো সায়েন্টিফিক অ্যান্সার মুভিতে দেয়নি। এর বাইরেও আর্চির হঠাৎই দাঁত পড়ে যাওয়া মুভিতে এক্সপ্লেন করেনি। তো এই ছিল মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। কমেন্ট করে আপনি জানান আপনার কীরকম লাগলো এবং আপনার কি মনে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।